স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজের সাথে আছে আমি তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মহসিন আহমদ এবং দৈনিক যুগান্তরের কলামিস্ট ও সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এছাড়া বাসভবন থেকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক প্রফেসর ডক্টর বেনজির আহমেদ। অনুষ্ঠানের শুরুতে আমরা চলে যেতে চাই আমাদের বার্তা কক্ষে। সেখানে আছেন আমাদের বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জানতে চাই দিনের সবশেষ গুরুত্বপূর্ণ প্রধান খবরগুলো কি ছিল। ধন্যবাদ তাইমুর। যে সকল খবর বাংলা ভিশনে প্রচারিত হয়েছে তার মধ্যে রয়েছে করোনায় যে সর্বোচ্চ 112 জন মারা গেছে সেই খবরটি রয়েছে। আপনি জানেন যে এটি এ পর্যন্ত বাংলাদেশে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এর ফলে বাংলাদেশে এ পর্যন্ত সব মিলে মারা গেল 10,497 জন। আর গতকাল এর আগে 24,152টি নমুনা শনাক্ত করে পরীক্ষা করে 4,271 জনকে করোনা শনাক্ত করা হয়েছে। আমরা দেখেছি যে মৃত্যুর সংখ্যা বাড়ছে ক্রমাগত, তবে আক্রান্তের সংখ্যা অর্থাৎ শনাক্তের সংখ্যা অনেকটা কিছুটা কমেছে। অনেকে বলছেন যে এটা হচ্ছে যে লকডাউন দেওয়া হয়েছে তার একটা সুফল। এর পাশাপাশি আরেকটি খবর হচ্ছে যে লকডাউনে রোগীর চাপ কমলেও যে আইসিইউর যে সংকট তা অনেকটা বেড়েছে। কয়েকটি হাসপাতাল ঘুরে আমাদের প্রতিবেদক এই প্রতিবেদনটি তৈরি করেছেন। লকডাউনের সময় যে মানুষের অহেতুক বের হওয়া সে বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। এর পাশাপাশি আরেকটা প্রতিবেদন রয়েছে যে লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী আজকে সচিবদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন এ বিষয়ে প্রধানমন্ত্রী সবুজ সংকেত দিলে বা তিনি অনুমোদন করলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। চলমান যে লকডাউন এটা 21 তারিখ রাতে শেষ হবে, তারপর থেকে আবার নতুন যে লকডাউন ঘোষণা হবে তা কার্যকর হবে এবং তা চলবে 28 এপ্রিল পর্যন্ত। এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে যে প্রধানমন্ত্রী গতকাল রাতে যে রাতে আমরা আছি রাতে 8টায় 8:30টায় বিটিভিতে একটি ভাষণ দিয়েছেন। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষণে তিনি বর্তমান সরকার কৃষিখাতের উন্নয়নে যা করেছেন সে বিষয়ে কথা বলেছেন। আরেকটি খবর হয়েছে যে নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার হয়েছেন আগেই, তাকে আজ আদালতে হাজির করা হয় এবং আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর পাশাপাশি আমরা একটু আগে জেনেছি যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তার যে নিয়মিত চিকিৎসকরা আছেন তারা আজ তাকে আবার পরীক্ষা করেছেন এবং তারা হয়তো এ বিষয়ে গণমাধ্যমকে কিছুটা জানাবেন যা আমরা এখনও জানিনি। সেখানে আমাদের প্রতিবেদক আছেন তাইমুর। জি ধন্যবাদ। বার্তাকক্ষ থেকে সবশেষ খবরগুলো জানাচ্ছিলেন আমাদের বার্তা সম্পাদক আব্দুর রহমান। অধ্যাপক ডাক্তার মহসিন আহমদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আসলে এমন একদিনে আমরা আলোচনা করছি যখন গত 3 দিনই শতাধিক মৃত্যু হয়েছে করোনায়। অনেকটা হিসেবে বলি এই ধরনের যে গত 3 দিনে মৃত্যু হার বিবেচনায় প্রতি 15 মিনিটে একজনের মৃত্যু হচ্ছে, আর যদি পুরো এপ্রিল ধরি তাহলে প্রতি 18 মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। আপনি তো সরাসরি একেবারে আমি যদি বলি ফিল্ডের চিকিৎসার সাথে আপনি জড়িত, বাস্তবে মাঠের পরিস্থিতি কি আসলে এতটাই ভয়াবহ বা আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আসলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যায়, কারণ আমরা কোথায় যে পৌঁছবো আসলে বলা মুশকিল। আমাদের সরকার লকডাউন দিয়েছে, লকডাউন বাড়াচ্ছে, এটা একটা আমাদের জন্য আশা আলো। আর এই মুহূর্তে এটা কোনো উপায় ছিল না। আমি বলবো যে আসলে একটা যুদ্ধ অবস্থা বিজয় করছে দেশে, কারণ কার বিরুদ্ধে যুদ্ধ আসলে আমরা একটা ইনভিজিবল একটি বস্তু, কিন্তু এই যুদ্ধের জন্য সবাই আমরা ঘরে বন্দী আছি। আসলে এই যে একটু খবর শুনলাম আমরা যে আমাদের পরীক্ষার হার মানে যেটা হচ্ছে তাতে করে আমাদের কমছে, কিন্তু আমার মনে হয় তা না। আসলে লকডাউনের জন্য মানুষ ঘরে বন্দি, টেস্ট করছে না, কারণ আমরা প্রতিনিয়ত বাসায় ফোনে টেলিমেডিসিনে মানুষের চিকিৎসা দিচ্ছি এবং প্রতিদিন অ্যাভারেজ আমরা 40 থেকে 50 জন রোগীকে দিচ্ছি। অর্থাৎ করোনা উপসর্গ নিয়ে ফোন করছে, তারা টেস্ট করছেন না, কোনো রকম জ্বর কাশি বাসায় থাকছেন। এর ভয়াবহ পরিণতি হলো যে তার বাসায় যে বৃদ্ধ বাবা মা, ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, কিডনির সমস্যা আছেন, তারা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছেন এবং তারা আইসিইউতে যাচ্ছেন, তারাই মারা যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন টেস্ট না আইসোলেশন। টেস্টের বিকল্প নেই। এখনও 1.5 বছর হয়ে গেল আমাদের এখানে অ্যান্টিজেন টেস্টটা হচ্ছে না।
এন্টিজেন টেস্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা করলে আমরা রিপিটলি বুঝতে পারতাম এটা খুব ইম্পর্টেন্ট। কারণ টেস্ট অ্যান্ড আইসোলেশনের বিকল্প নেই। আপনি লকডাউন দিবেন, লকডাউন দিয়ে কতদিন দিবেন আপনি লকডাউন তো আনলিমিটেড দেওয়া যাবে না, কারণ জীবন এবং জীবিকা প্রশ্ন আছে। আপনি 7 দিন, 10 দিন, 21 দিন, এতে করে হয়তো আমাদের করোনা লাইফ সাইকেলটাকে আপনি বন্ধ করতে পারবেন, কিন্তু করোনা কিন্তু প্রতিদিন তার চেহারা পাল্টাচ্ছে। আপনি দেখছেন স্ট্রেন মিউটেশন হচ্ছে, সে বেঁচে থাকার জন্য মানুষের শরীরে কিন্তু প্রোটিন ইউজ করে আবার সে শরীরের ভিতরেই চেহারা চেঞ্জ করছে। অতএব আমাদেরকে কিন্তু এই যে সামাজিক দূরত্ব, মাস্ক, এটা ব্যবহার করতেই হবে, স্বাস্থ্য বিধিগুলো মেনে চলার কোনো বিকল্প আসলে নেই। কিন্তু টেস্ট এন্ড আইসোলেশনের কোনো বিকল্প নেই। টেস্টের জায়গাটি নিয়ে আপনার কাছে আমার আরও বিস্তারিত জানার আছে, মানে পরবর্তীতে আবার যাব, ফিরবো আপনার কাছে। আবার মাহবুব কামাল, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে মৃত্যুর যে রেকর্ড, এটা তো আমাদের এই আশঙ্কাটা তো আমাদের বেশ কিছুদিন ধরে ছিল যে এই পরিস্থিতির দিকে আমরা যাব। এমন বাস্তবতায় লকডাউনটা 1 সপ্তাহ বাড়ানো হলো, আপনার কাছে কি মনে হয় এই লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্তটা কি মানে ঠিক হলো কিনা? শুনেন, যেটা চলছে সেটা লকডাউন আমি বলবো না। কারণ আপনি মিল কারখানা খোলা রেখেছেন, গার্মেন্টস খোলা রেখেছেন, ব্যাংক খোলা, রেস্টুরেন্ট খোলা রেখেছেন, ব্যাংক খোলা রেখেছেন। আজকে আমি আমার অফিসের নিচে একটা মসজিদ আছে, সেখানে আমি দেখলাম মসজিদের বাইরে অন্তত 300 জোড়া স্যান্ডেল অথবা জুতা, অর্থাৎ মসজিদের ভেতরে 300 লোক আছে, অথচ 20 জন করে 20 জন করে থাকার থাকার কথা কথা। সরকারের যে নির্দেশ। তো ফলে যেটা চলছে এটাকে আমি লকডাউন বলবো না, আমি স্ট্রিক্ট লকডাউনের পক্ষে, আমি একদম সরাসরি বলতেছি, এবং সেটা 3 সপ্তাহ যদি আমরা বাঁচতে চাই। কারণ আমাকে তো লকডাউনের ফলাফলটা তো আনতে হবে, তাই না? আপনি যদি রেজাল্ট না পেলেন তাহলে আর লকডাউন দিয়ে লাভ কি? এবং দেখেন, একটা জিনিস আমি বলার জন্য মন উসখুস করতেছে, সেটা হচ্ছে আমরা একটা গদবাঁধা কথা আছে যে জনগণ কখনো ভুল করে না। জনগণ কিন্তু ভুল করে, জনগণ ভুল করে বলেই সাইদিকে এমপি করে, অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক দাঙ্গায় যুক্ত হয়, জনগণ কিন্তু ভুল করে। এবং আজকে যে সিচুয়েশনটা হয়েছে এটা কিন্তু জনগণের ভুলের কারণে। আমি সরকারের দায় দায়িত্বটা খুব বেশি বলবো না, জনগণই আসলে ভুল করেছে। মানে আমরা নিজেরা সতর্ক ছিলাম, আমরা কি না হয়েছে আপনি বলেন, গত কয়েক মাসে কি না হয়েছে? আপনার কক্সবাজারে আপনার হোটেলের জায়গা পাওয়া যায় নাই, বিয়ে শাদী থেকে শুরু করে সোশ্যাল গ্যাদারিং সবই আমরা করেছি, একদম নর্মাল লাইফে আমরা চলে গিয়েছিলাম। ফলে জনগণের এই ভুলের কারণে কিন্তু আজকের এই সিচুয়েশন। আমি এই সিচুয়েশন থেকে উত্তরণের জন্য প্রেসক্রাইব করতেছি 3 সপ্তাহ একেবারে স্ট্রিক্ট লকডাউন। সেটা হচ্ছে যেমন আজকে দিল্লিতে সর্বাত্মক কারফিউ জারি করা হয়েছে। এবং আপনি দেখবেন, আমি কিন্তু এখানে গণতন্ত্রের কোনো সুযোগ নাই। আমি দাবি দেওয়া করলাম যে এটা খোলা রাখতে হবে, দোকানদাররা দাবি দেওয়া করে খোলা রাখতে হবে, গার্মেন্টস দাবি দেওয়া করে খোলা রাখতে হবে, গণতন্ত্রের কোনো সুযোগ নাই। যে সমস্ত দেশে করোনা কন্ট্রোল করা হয়েছে সেগুলো কিন্তু সবাই রেজিমেন্টেড সোসাইটি, যেমন ধরেন চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, এগুলো সব রেজিমেন্টেড, এখানে কোনো গণতন্ত্রের কোনো জায়গা নাই। সুতরাং আপনাকে দূরত্ব মেনটেন, সোশ্যাল ডিস্টেন্সিং এবং এই কি বলে যে মাস্ক যেহেতু মানুষ পড়ছে না, মেনটেন করছে না, আপনাকে এনফোর্স করতে হবে। এবং এইটার কোনো বিকল্প নেই। এবং দেখেন, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও কিন্তু বলতেছেন যে আগে জীবন তারপরে জীবিকা। এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় না, একবারে দিনমজুর যারা, তারা হয়তো না খেয়ে থাকতে পারে, কিন্তু 3 সপ্তাহ না খেয়ে থাকবে এরকম কিন্তু বাংলাদেশের সিচুয়েশন না। সুতরাং এই সিচুয়েশন না, এই একদম দিনমজুর তাদেরকে যদি আমরা আর্থিক প্রণোদনা দেই, যেমন এই বিষয়গুলোতে পরবর্তীতে আবার যাব। আপনার কাছে ফিরছি। দর্শক, শুরুতেই বলেছিলাম আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক প্রফেসর ডক্টর বেনজির আহমেদ। বেনজির আহমেদ, আলোচনা হচ্ছিল, আপনার কাছে এই আলোচনার সূত্র ধরে প্রশ্ন রাখতে চাই, করোনার বিরুদ্ধে এই যে আমাদের যুদ্ধাবস্থা, এই বাস্তবতায় যে আরও 1 সপ্তাহ লকডাউন বাড়ানো হলো, আসলে এই ধরনের লকডাউনই যদি চলে এটা আসলে কার্যকর হবে কিনা, এবং আসলে বিজ্ঞানসম্মতভাবে কত সপ্তাহে লকডাউনটা আসলে কার্যকর হয়? প্রফেসর ডক্টর বেনজির আহমেদ। ধন্যবাদ আপনাকে। লকডাউনটা যে 1 সপ্তাহ বাড়ানো হলো, এটা খুবই স্বাগত জানাই, যেটা খুব কাঙ্ক্ষিত ছিল। আমার মনে হয় হয়তো পরিস্থিতি অনুযায়ী সরকার এটা আরো বাড়াতে পারে। এইটাকে আমরা মুভমেন্ট রেস্ট্রিকশন বলতে চাই, লকডাউন না বলে। এটা আমাদের করোনা নিয়ন্ত্রণে বা মহামারী নিয়ন্ত্রণে একটা পদ্ধতি। এবং এই মুভমেন্ট রেস্ট্রিকশনে যেটা হয় সেটা হলো যে আমরা যদি কঠোরভাবে করতে পারি, যেটা অন্য বক্তারা বলছিলেন,
তাহলে ঘর থেকে সংক্রমণটা বাইরে আসবে না। এটাই হলো এর মূল উদ্দেশ্য। তা আমরা আন্তজেলা এই সংক্রমণ প্রতিরোধে বোধহয় অনেকটা সফল হয়েছি, এবং সেটা আমরা কিছুটা ফলও পাবো, যে সেই 4 তারিখ থেকে আন্তজেলা যোগাযোগ, গণপরিবহন অন্তত নেই, বাস, ট্রেন, স্টিমার, ইভেন অভ্যন্তরীণ যে বিমান সেটা পর্যন্ত বন্ধ আছে। এটার আমরা নিশ্চয়ই উপকার পাবো, যে আমাদের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সংক্রমণটা যদি ছড়িয়ে যেত, তাহলে আসলে একটা বৃহত্তর সংক্রমণ চক্রের মধ্যে আমরা ঢুকে পড়তাম। এবং সেইটা আমাদের এতদিনে এই যদি লকডাউনটা না থাকতো, তাহলে আমরা যেরকম মৃত্যু দেখছি সেরকম আমাদের সংক্রমণের সংখ্যা অনেক বেড়ে যেত। তা আমার মনে হয় যে অন্তত গত 2-3 দিনের কথা বলতে পারি, সেইটা হয়তোবা 4 তারিখ থেকে যে লকডাউন হয়েছে তার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি সংক্রমণের সংখ্যায়। আরেকটা জিনিস আমাকে একটু ভাবিত করছে গত 2-3 দিন হলো, সেটা হলো আমাদের ল্যান্সেট নামে যে পৃথিবীর বিখ্যাত একটা মেডিকেল জার্নাল আছে, সেখানে একটা আর্টিকেল এসছে। সেটা হলো যে এই করোনা আমাদের এয়ারবর্ন বা বায়ুবাহিত হতে পারে। আমরা এতদিন পর্যন্ত কিন্তু জানতাম এটা ড্রপলেট। ড্রপলেট হলে সুবিধাটা হলো যে যে সংক্রমণ ছড়ায় সেটা একটা ড্রপের মাধ্যমে, যেটার আয়তন 5 মাইক্রোমিটারের উপরে। তার নিচে যদি চলে যায় তাহলে এটা বাতাসে ভাসতে থাকে এবং এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। এই জায়গায় আমি একটা বড় আশঙ্কা দেখছি, যে যেটা কিছুক্ষণ আগে আমি শুনলাম এবং নিজেও দেখছি, যে লোকজন নগরে বাইরে আসছেন এবং তাদের কেউ যদি আক্রান্ত থাকেন এবং তিনি যদি এটা হাঁচি কাশি দেন, তাহলে এটা কিন্তু বাতাসে ভাসতে থাকবে এবং তা ওই এলাকায় যারা আছেন তারা এই ভাইরাসটার তাদেরকে ওই 6 ফুট 3 ফিটে আসার দরকার নেই, বরঞ্চ বাতাসে ভেসে কাছাকাছি এলাকায় যে কারো মধ্যে এটা যেতে পারে। জি, প্রফেসর এইটা ডক্টর বেনজির আহমেদ, আসলে আপনি তো আমাদের খুব এই চিন্তিত আশঙ্কার জায়গাটা বলছেন, এই জায়গায় আমি একটু প্রশ্ন রাখতে চাই। আমরা দেখলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী, তিনি আজকে কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে ঈদের আগে হয়তোবা জীবন জীবিকার সমন্বয় রক্ষার জন্য এই পরিস্থিতি কিছুটা শিথিল করে দেয়া হতে পারে। এটা কি আসলে ঠিক, মানে কি বলবো, এই কাজটা কি করা ঠিক হবে কিনা, নাকি লকডাউনটা আরেকটু প্রলম্বিত করাটাই উচিত হবে? মাননীয় মন্ত্রী যেটা বলেছেন সেটা হলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। উনি বলেই দিয়েছেন যে জীবিকা, জীবন ইত্যাদি মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হইতে পারে যে ঈদের আগে আমাদের লকডাউনটা উঠানো হতে শিথিল পারে, করতে হতে পারে। আমরা দেখি জনস্বাস্থ্যের দৃষ্টিতে জি। সেটা হলো যে এটা লকডাউন উঠানো উচিত কি উচিত না, সেটা নির্ভর করবে সংক্রমণের অবস্থার উপরে। এবং আসলে সংক্রমণ কমে যদি এমন জায়গায় চলে আসে যে যখন আমরা দেখব যে কমিউনিটি ট্রান্সমিশন আর হচ্ছে না বললেই চলে, সংক্রমণের হার ধরুন 5-এর নিচে নেমে আসছে, তখন যদি আমরা এই মুভমেন্ট রেস্ট্রিকশনটাকে একটু রিডিফাইন করি। রিডিফাইন মানে হলেই যে যেখানে বেশি সংক্রমণ আছে, রেড এরিয়া, এই এলাকা ভিত্তিক যদি আমরা লকডাউনটা নিয়ে যাই, আর যে এলাকাগুলোতে ধরুন আমাদের অনেক গ্রাম আছে যেখানে সংক্রমণ দেখা যায় না বললেই চলে, এগুলোকে আমরা গ্রিন এলাকা বলতে পারি, এবং সেই এলাকাগুলোতে আমরা লকডাউন প্রত্যাহার করতে পারি। কিন্তু যেখানে রেড জোন থাকবে, যেখানে সংক্রমণ অনেক বেশি হতে থাকবে, সেই এলাকা থেকে লকডাউন সরানো যাবে না। এইভাবে আমরা রোগতাত্ত্বিক ভাবে যদি সিদ্ধান্ত নেই, অর্থাৎ সংক্রমণের অবস্থার উপরে, তাতে যদি লকডাউন আরো বাড়াতে হয়, যেটা অনেক দেশ করছে, তাহলে আমাদেরও সেইভাবে চিন্তা করলে আমরা এই যে লকডাউনের ক্ষতি, সেইটা জন্য যে লাভটা পাওয়া উচিত, আমরা লকডাউনে যে ক্ষতিটা স্বীকার করছি, সেই লাভবান আমরা হতে পারবো যদি আমরা যৌক্তিক রোগতাত্ত্বিক ভিত্তিতে সিদ্ধান্ত নিই। জি, প্রফেসর ডক্টর বেনজির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, অনলাইনে বাসভবন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক প্রফেসর ডক্টর বেনজির আহমেদ। অধ্যাপক ডক্টর মহসিন আহমেদ, এই আলোচনার সূত্র ধরে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে একটা আশঙ্কার জায়গা আমরা শুনলাম যে এই বায়ুবাহিত আসলে এই রোগটা কিনা, এমন বাস্তবতায় আপনি নিজেও কিছুটা প্রসঙ্গটা তুলেছিলেন যে পরীক্ষা কিন্তু কম হচ্ছে, এই জায়গাগুলোতে আসলে তাহলে মানে কি করার প্রয়োজন?
এই বর্তমান সময়ে বাবু যেটা বাস্তবতা? বললেন আসলে এখন আসলে যুদ্ধ অবস্থা, আসলে এখন আসলে এই যে গণতন্ত্র জিনিসটা বললেন যে আসলে মানুষকে ঘরে রাখতে হবে। এখন জীবন জীবিকা প্রশ্ন তো থাকবেই যে মানুষ ঘর থেকে বের হবে, মাননীয় মন্ত্রী বলেছেন, কিন্তু এটা থেকে মানে উত্তরণের উপায় হলো যে স্ট্রিক্ট লকডাউন 1 নম্বর, আর 2 নম্বর যেটা বলে শুধু লকডাউন কিন্তু একটা মাত্র উপায় বন্ধ করার জন্য, বাকি অনেকগুলো উপায় আছে। যেন আমরা ঘরে থাকছি, ঘরে কিন্তু আমরা মাস্ক ইউজ করছি না। আমি মনে করছি যে ঘরে তো আমার সবাই আছি, আমাদের মাস্ক, কিন্তু ঘরের যে সামাজিক যে এইটা যে বিধি মানতে হবে সেটা কিন্তু মানছি না আমরা। বন্ধু মহলে যখন আড্ডা মারছি তখন মানছি না, কারণ এই যে উনি একটা ভয়ঙ্কর ল্যান্সের যে তথ্য দিল যে বায়ুবাহিত কিনা। এটা কিন্তু আসলে চিন্তা করে দেখেন আপনি, যদি বায়ুবাহিত না হতো কীভাবে এত সংক্রমিত হচ্ছে? ড্রপলেট দিয়ে তো হওয়ার কথা না। তাহলে তো পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা। এখন এগুলো যে আমাদেরকে টেস্ট করতে হবে, টেস্ট করে আইসোলেশন করতে হবে, নাম্বার 1। আর এবারে দেখেন আমাদের যে মিউটেশন হচ্ছে, করোনা বাঁচতে যাচ্ছে, সে আমার শরীরে ঢুকে নিজের চেহারা পরিবর্তন করছে, আবার অ্যাটাক করছে। এবারে ধরুন দেখেন আপনি, এবারে দেখেন আমাদের অ্যাটাক করছে তরুণদেরকে, এবং নারীরা গতবার কম হয়েছিল, এবার নারীরা বেশি হচ্ছে। এবার দেখেন আমাদের ধরুন দেখছি আমরা যে 7 দিনের ভিতরে কিন্তু তার অক্সিজেন কমে যাচ্ছে, উইদিন 7 ডেজ। গতবার ছিল 7 দিনের পরে, এবার প্রথমে কিন্তু তার সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে 30% 50% লাং ড্যামেজ হয়ে আছে, এবং খুব তাড়াতাড়ি আইসিইউতে চলে যাচ্ছে। মৃত্যুর হার 112 হয়ে আছে। এটা কোথায় যাবে? আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাপার। আর এখনও কিন্তু টেস্টের হার 20% উপরে। উনি যেটা বললেন যে যেটা বললেন যে 5% নিচে নেমে আসা, কিন্তু আমরা যদি টেস্ট করি আমাদেরকে ইন্ডিয়াতে আপনি দেখেন যে কী পরিমাণ টেস্ট করছে। তাতে টেস্ট আমরা 2 লাখ 2 লাখ করে সরকারের দায়িত্ব, তার মানে কি পরিমাণ? সরকারের দায়িত্ব টেস্ট বাড়ানো, নাম্বার 1। আর নাম্বার 2 লকডাউনে খাদ্য সরবরাহ নিশ্চিত করা। যে আমাদের তো খাদ্য মজুদ অভাব নেই, আমাদের যেটা আছে সরকারি তথ্য অনুযায়ী, এটাকে স্থানীয় সরকারের মাধ্যমে, লোকাল কমিশনের মাধ্যমে খাবারগুলি দিতে হবে, দিন মজুদ দিতে হবে। কিন্তু আমি যেটা বলবো যে সরকার খাদ্য সুবিধা এবং টেস্ট এবং আইসোলেশন, এই কোনো বিকল্প নেই। জি, আবার আপনার কাছে আসবো। মাহবুব কামাল, এই যে টেস্টের জায়গাটা, অর্থাৎ মানুষজন আরো আগ্রহী হয় যে টেস্টটা করুক, এই জায়গাটাতে আসলে কি করা প্রয়োজন? সরকার কিভাবে এই জায়গাটাকে, এই ঘাটতিটা পূরণ করতে পারে? টেস্ট তো আমাদের দিন দিন কমে আসছে। টেস্ট কিন্তু আজকের টেস্ট কিন্তু 17.68%, একটু কমেছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে সেটা গত 7 দিনে আপনার নমুনা পরীক্ষার হার কমেছে 45%। এটা কিন্তু খুব মানে অ্যালার্মিং। এবং আজকে দেখেন, আজকে মানে একটা খুব খারাপ খবর আছে আর একটা খুব ভালো খবর আছে। খারাপ খবরটা হচ্ছে 112 জন মারা গেছে, আর ভালো খবরটা হয়েছে যে 1000 বেডের একটা কোভিড ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন হয়েছে। এটা একটা ভালো খবর না। সবচেয়ে যে ল্যান্ডসেকের কথা বললেন উনি, এই যে বায়ুবাহিত, এইটা এতদিন পরে কেন? আমার এক বন্ধু রতনলাল সাহা পাটগ্রামে থাকেন, উনি আমাকে বলেন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায় কতটুকু আস্থা রাখা যায়। যেমন বলা হয়েছিল যে শীতে আপনার করোনা বাড়বে, কিন্তু দেখা গেল যে শীতে করোনা বাড়েনি, শীতে কমেছে, বরং এর পরে বেড়েছে। সুতরাং ওনার কথা হচ্ছে যে এইসব কোনো কথার উপরে আস্থা রাখা যাবে না। আসলে কি ঘটবে সেটা বলা খুবই মুশকিল, এইটা খুবই আনপ্রেডিক্টেবল। এবং দেখেন মানে নতুন নতুন ভেরিয়েন্ট হচ্ছে, তাই না? এবং এক সময় দেখা যাবে বাংলাদেশি ভেরিয়েন্টও একটা বের হয়ে গেছে। সুতরাং জনগণের যে এখন অবস্থা, সেই জায়গাটা থেকে জনগণকে শিফট করাতে হবে। অদৃষ্টবাদে ভোগা যাবে না। এটা একটা বৈজ্ঞানিক ব্যাপার, এটা বিজ্ঞান ভিত্তিক একটা ব্যাপার। বিজ্ঞানের উপরে আস্থা রাখতে হবে এবং অদৃষ্টের উপর ছেড়ে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে মানুষ অদৃষ্টের উপর ছেড়ে দিয়ে যদি হয় তো হবে, মরলাম, এরকম একটা ভাব। এটা কিন্তু করা যাবে না। এবং সবচেয়ে উনি যেটা বললেন যে টেস্ট, এটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনেক আগের কথা, টেস্ট, তাই না? আমরা করতে পারছি না। জি, এই জায়গাতেই প্রশ্নটা রেখেছিলাম, মানে মানুষ যেন আরো আগ্রহী হয় যে টেস্টটা করে। এই যে উনি বলছিলেন যে একটু বলি যে আমাদের উনি মসজিদে গেলেন 300 স্যান্ডেল বাইরে, আমরা যদি ইমাম সাহেবকে সম্পর্কিত না পারি, স্কুল টিচারকে না করতে পারি, ইমাম সাহেব মাস্ক পরেন না, উনি ভাবেন যে এটা পড়াকে দরকার, এটা আল্লাহ পাক সেভ করবেন, ইমাম সাহেবকে দেখে মুসল্লিরা পড়ছেন না। আমাদের সামাজিকভাবে সবাইকে মিলিয়ে কাজটা করতে হবে। যে আমরা তারাবির নামাজে গেট বন্ধ করেছি, দেখেছি আমরা টপকিয়ে কীভাবে মানুষ দরজা ভেঙে তারাবির নামাজ পড়তে যাচ্ছেন। এই অবস্থা হলে তো হবে না। আমাদের স্ট্রিক্টলি মানুষকে বুঝাইতে হবে, এবং এটার জন্য আমাদের ধর্মীয় নেতাদেরকে বসতে হবে, স্কুল টিচারদের বসতে হবে, কলেজে বসতে হবে, আমাদের মিডিয়াকে আগে আসতে হবে, মানুষকে বলতে হবে যে ভাই তোমরা টেস্ট করো। আর টেস্টের কিন্তু বললে হবে না, টেস্ট কীভাবে করবে? আপনি ফোন দিবেন, ওই ফোনটা এঙ্গেজ, আপনি সারাদিন চেষ্টা করে লাইন পাচ্ছেন না, আপনি
এই ফোনগুলোকে অ্যাভেলেবল করা, প্রত্যেক থানায় থানায় পাড়ায় পাড়ায় জি। অ্যান্টিজেন টেস্ট করা, আপনার কাছে আমরা এগুলোকে available করা, টেস্টের available করা। আরেকটা ব্যাপার আছে, যেমন সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, এটা কিন্তু মানে গালফ অফ ডিফারেন্স আপনার খরচের দিক থেকে। সরকারি হাসপাতালে আপনি 100 টাকায় করতে পারছেন, যেটা সেটা বেসরকারিতে বেসরকারিতে 3 থেকে 3,500 3,500 টাকা 3,500 কোথাও কোথাও লাগছে। সরকারি হাসপাতালে আপনি 20,000 টাকার মধ্যে ট্রিটমেন্টটা করতে পারছেন, বেসরকারিতে গিয়ে আপনি 3, 4, 5 লাখ টাকা পর্যন্ত উঠবে। সুতরাং এইটাতে একটা ব্যালেন্স থাকা দরকার। হ্যাঁ, এটা কিভাবে, এটা একটা সমন্বয় করা দরকার। এটা একটা বড় ব্যাপার আর কি। না, আমার কথা হচ্ছে যে মানুষকে বোঝানোর তো অনেক চেষ্টা আমরা করেছি, নানা রকম প্রচার প্রকাণ্ড হয়েছে, এবং জিনিসটা কি এটা সবাই জানে। যেহেতু মানুষ মোটিভেটেড হচ্ছে না, সুতরাং এনফোর্স করা ছাড়া কোনো উপায় নেই। আপনাকে এনফোর্স করতে হবে এবং এটা বাধ্য করতে হবে। এবং এই যে কি বলে যে আপনার সংক্রমণ মানে সংক্রমণ নিয়ন্ত্রণে দেখেন, এটা একটা হিসাব আছে। আপনি যদি এই 1 সপ্তাহ লকডাউন দেন, তাইলে কিন্তু সংক্রমণের হার আপনি 30 থেকে 35% কমাতে পারবেন। কিন্তু এবং সেটারও মনে হয় ফলাফল আমরা পাবো 2-3 সপ্তাহ পরে। এখন আমরা যে সেটা সুফল পেতে 2-3 সপ্তাহ সময় লাগবে। আবার 3 সপ্তাহ যদি আপনি লকডাউন দেন, তাহলে কিন্তু আপনি 70% পর্যন্ত সংক্রমণ কমানো সম্ভব। আপনি শুরুতেই বলছেন, অর্থাৎ আপনি বারবারই বলছেন যে 3 সপ্তাহ লকডাউন দিতে হবে এবং স্ট্রিক্ট লকডাউন। এটা কোনো কারো কথা শোনা যাবে না। এবং শুধুমাত্র দিনমজুরদের জন্য, যারা খেতে পারে না ইত্যাদি, তাদের জন্য আপনার আর্থিক সহায়তা বা খাদ্য সহায়তা দিতে হবে। বাকিরা মরবে না, এই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি। বাংলাদেশের মানুষ এখন না খেয়ে আপনি কাজের লোক পাওয়া যায় না। 10,000 টাকা 12,000 টাকা দিলে মানে দিতে চাইলেও তারা থাকতে চায় না। সুতরাং বাংলাদেশের আর্থিক অবস্থা কিন্তু এখন আর অত খারাপ। অর্থাৎ আপনি বারবারই যেটা বলছেন যে এখন জীবিকার দিকে না তাকে আসলে জীবনটাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা বলেছেন সেটার সাথে আমি একমত। এবং ওবায়দুল কাদের যে ইঙ্গিতটা দিয়েছেন, আমি এটা আই ডিফার উইথ ইট। কারণ ঈদের সময় আপনি যদি শিথিল করে দেন ঈদের আগে, তাহলে এটা বিরাট একটা প্রভাব পড়বে। প্রফেসর ডক্টর বেনজির আহমেদ কিন্তু ওই কথাটাই বলছেন যে হয়তো কিছুটা অবস্থায় ঈদ এই মুহূর্তে আমাদের ঈদ প্রয়োজন আছে। এবং এর আগের অভিজ্ঞতা তো আমাদের খুব ভালো না। ঈদ কেন্দ্রিক যে আবার একটা অবাধ যাতায়াত হবে, এই কেন্দ্রিক আরো সংক্রমণ বাড়বে। সেই আর এই যে গার্মেন্টসের যে দাবি বা মিল কারখানা, এটাও আমি অযৌক্তিক মনে করি। 3 সপ্তাহ মানে লকডাউন রেসিস্ট করতে পারবে না, এই ধরনের অবস্থা আমাদের গার্মেন্টস মালিকদের নাই, তাই না? তারপরে দেখেন এই যে দোকানদার মালিক সমিতি তারা দোকানপাট খুলে দেওয়ার কথা বলতেছে। 3 সপ্তাহ না করলে এমন কি হবে? মানে সবাইকে মরে যাবে? এই মানুষ তো এমনিতেই মরছে, তাই না? আবার আপনার কাছে ফিরবো। অতঃপর মহসিন আহমেদ, আমরা এই যে করোনা সংক্রমণ পরিস্থিতি, এবার এই দ্বিতীয় ঢেউ এর ভয়াবহতা শুরু থেকেই আমরা প্রতিদিন খবরে দেখছি, বাস্তবেও আইসিইউর চরম সংকট। এমন বাস্তবতা যে নিঃসন্দেহে একটা ভালো খবর, নতুন একটি আইসিইউ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উদ্বোধন হয়েছে। কিন্তু আসলে হাসপাতালগুলো এই আইসিইউ সংকটটা এখন কতটা ভয়াবহ? আমরা এরকম খবর নিজেরাই করেছে যে একমাত্র মৃত্যু না হলে আইসিইউ বেড ফাঁকা হচ্ছে না। পরিস্থিতিটা আসলে এবারে এই ভ্যারিয়েন্টটার আসলে খুব ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে। কারণ এটি সরাসরি ফুসফুসে আঘাত করছে। ফুসফুস খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি অক্সিজেন লেভেল কমে যাচ্ছে এবং দ্রুত আইসিইউতে তার ভেন্টিলেটর লাগছে এবারে ভ্যারিয়েন্টে। আর এবারে কিন্তু আগের মতো রক্ত জমাট বেঁধে যে হার্টের যে সমস্যাগুলো আমি হৃদরোগ বিশেষজ্ঞ, এই জায়গাটা কম হচ্ছে। কারণ আমরা বুঝতে পেরেছি যে এই জমাট বাঁধে, এই জন্য ফ্রম দ্য ফার্স্ট দিকে আমরা জানি আমরা এই ওষুধটা দিতে হবে। কিন্তু এই ভাইরাসটা কিন্তু ফুসফুস অ্যাটাক করছে। এখন আপনি বলছেন যে আইসিইউ বেড বাড়ছে, বেড কিনা খুব সহজ, বেড কিনছেন, বেড বসাচ্ছেন আপনি, এটা কিন্তু খুব সহজ। কিন্তু ম্যান পাওয়ার কোথায়? আপনি তো 1-1.5 বছর ম্যান পাওয়ার বাড়াতে পারবেন না। আপনি কি অ্যানেস্থেসি বাড়াতে পারছেন? আপনি কি পারফেকশন বাড়াতে পারছেন? আপনি তো এফেক্টিভ ম্যান পাওয়ার তো 1 বছরে বাড়ানো সম্ভব না। অর্থাৎ শুধু যন্ত্রপাতি বাড়ালে তো হবে না। এখানে এটাই বড় একটা আমাদের সমস্যা দাঁড়িয়েছে যে কথা উঠেছে উপজেলাতে আইসিইউ করবেন কিনা, জেলা আইসিইউ করছেন। আসলে আমাদের যে ঢাকা বিভাগীয় শহরে যে আইসিইউ আছে, এই আইসিইউগুলোকে অ্যাক্টিভ করার জন্য যে এফেক্টিভ ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারটা খুব প্রয়োজন এটাকে চালানোর জন্য। কারণ একটা রুগীকে যদি আপনি এককভাবে, একজন নার্স একজন ডক্টর কিন্তু ফুললি ক্লোজলি তাকে অ্যাবজর্ব করতে হয়। কারণ এই ভাইরাসটা কিন্তু খুব অদ্ভুত ভাইরাস, 5টা রোগীকে 5 রকমভাবে এফেক্ট করছে, একই রকম সূত্র মানছে না সে। ফলে কিন্তু আমাদের ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছে, ফলে কিন্তু মৃত্যুর হারটা বেশি হচ্ছে। হাসপাতালে আগে আসছেন কিন্তু বাঁচাতে পারছি না আমরা। এই জন্য আমি বলবো যে আমাদের যে রুগীদেরকে যে আপনারা টেস্ট করুন, আইসোলেশন থাকুন,
আপনার বৃদ্ধ বাবা মা ডায়াবেটিস রোগী কিডনি তাদেরকে বলবো তারা আপনারা অন্য রুমে চলে যান, কারণ আপনার শরীরে যদি একবার ভাইরাসটা ঢুকে এটা কি যে হবে জি। সেটা বলা মুশকিল। আইসিইউতে জায়গা হবে না, কোনো হসপিটালে জায়গা হবে না, কারণ আপনি বাংলাদেশের 16 কোটি মানুষের আইসিইউ কয়টা আপনি ভালোভাবে জানেন, নিঃসন্দেহে, জি। পরিসংখ্যান কত আসলে। মাহবুব কামাল, আপনার কাছে একটি প্রশ্ন রেখে আমি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনার কাছে এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। অধ্যাপক ডক্টর মহসিন আহমেদ বলছিলেন যে ম্যান পাওয়ার বাড়েনি, মহসিন আহমেদ বলছিলেন যে জনবল বাড়েনি, জনশক্তি বাড়েনি। তাহলে গত 1 বছরের করোনার পথ চলে আমরা আসলে কি শিখলাম, কতটুকু এগুলাম? আসলে আমরা তেমন কিছু শিখি নেই। যেমন ধরেন একটা উদাহরণ দিই আমি। আজকে একটা পত্রিকার নিউজ আছে, মানে করোনা শুরু হওয়ার পর, গত মার্চের পর শুরু হওয়ার পর স্বাস্থ্য খাতের নানা দুর্নীতির কথা আমরা শুনেছি, নানা রকম দুর্নীতির কথা শুনেছি। এই দুর্নীতি কি এখনো কমেছে? আপনি দেখেন আজকে নিউজ আছে যে জীবন রক্ষাকারী সরঞ্জামাদি 10 মাস পর খালাস হয়েছে, এবং যেখানে 1200 অক্সিজেন কনসেন্ট্রেটর ছিল। ঠিক আছে, এই যে 12 মাস পরে খালাস হলো, এবং ধারণা করা হচ্ছে যে অনেকগুলো নষ্ট হয়ে গেছে সরঞ্জামাদি, আবার কিছু খোয়া যাওয়ারও অভিযোগ অভিযোগ আছে। সুতরাং স্বাস্থ্য খাতের যে দুর্নীতি ব্যাপারটা আমরা গত বছর মানে সবাই আলোচনা করেছিলাম একেবারে। সেই ওই যে কি ওনার নাম, টকশো করে বেড়াইতো যে সাহেব কাণ্ড থেকে শুরু করে নানা রকম আমরা করেছি, তাই না? কিন্তু এই দুর্নীতি কিন্তু এখনো কমে নেই। তার একটা বড় প্রমাণ নেই যে 10 মাস পর খালাস হলো, কারণ এটা এতদিন লাগলো কেন? আমরা যে মানে শিখি নাই, তার আরেকটা বড় হচ্ছে, যেমন ধরেন যদি আমরা ঠিকই বুঝতাম যে লকডাউনের কি উপকারিতা, তাইলে কিন্তু আমরা এই হেলায় ফেলায় এতদিন পরে এই ধরনের আধা খাচরা লকডাউন আমরা দিতাম না, আমরা স্ট্রিক্ট লকডাউনের দিকে যেতাম। হ্যাঁ, এবং এটা অনেক আগেই। এবং আমরা যে শিখি নাই, মাঝখানে যে কাণ্ডগুলো হয়েছে সেই কাণ্ডগুলোকে আমরা অ্যালাউ করেছি এবং মানুষকে সোশ্যাল গ্যাদারিংয়ের সুযোগ করে দিয়েছি, নানাভাবে আমরা সুযোগ করে দিয়েছি। ফলে এই জনবল থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারেই আমি বলতে চাই যে মানে বর্তমান সরকারও কেমন কিছু শিক্ষা নেয় নেই, জনগণ তো নেয়ই। কিন্তু মাহবুব কামাল, আমরা তো সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখিনি। আর্থিক প্রণোদনা বলেন, এই যে হাসপাতাল মানে উদ্বোধন সহ এই জায়গাগুলোতে তো আসলে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। শুধু আন্তরিকতা ম্যাটার করে না তো, আপনার দক্ষতাটা হচ্ছে মেইন। আপনি আন্তরিক কিন্তু আপনি দক্ষ না, এটা একটা প্রবলেম। আপনি দক্ষ কিন্তু আন্তরিক না, সেটাও একটা প্রবলেম। আন্তরিকতা এবং দক্ষতার সমন্বয় যেখানে হবে সেটাই হচ্ছে পারফেক্ট, আপনি পারফর্ম করতে পারবেন। সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। এই যে যেমন ধরেন দক্ষতার অভাব যে আছে, আমরা এই কয়েকদিনে কতগুলি সিদ্ধান্ত পাল্টালাম। আপনি দেখেন, একবার ব্যাংক নিয়ে সিদ্ধান্ত পাল্টালাম, ব্যাংকের সিদ্ধান্ত 3 বার পাল্টানো হয়েছে। তারপরে এই যে কি বলে যে দোকান, সেই সময় এসে শিল্প কারখানাগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে হলো, তারপরে রেস্টুরেন্ট খুলে দেওয়ার কথা হলো। তো আমরা তো মানে যদি আপনি ফোরসাইটনেস থাকতো, যদি আপনার দূরদর্শিতা থাকতো, তাহলে তো আপনি একবারই সিদ্ধান্ত নিতেন। আপনার বারবার সিদ্ধান্ত নেওয়ার তো দরকার পড়ে। আবার আপনার কাছে ফিরবো। অধ্যাপক ডক্টর মহসিন আহমেদ, আমরা দেখেছি যে এবার লকডাউন শুরুর দিনই ডাক্তারদের সাথে এক ধরনের আমরা কিছু অপ্রীতিকর ঘটনার মানে মাঠে কিছু অপ্রীতিকর ঘটনা তাদের পাশ যাওয়া নিয়ে, এবং গতকালকে তো এলিফ্যান্ট রোডে একটি ঘটনা, এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছি দুপক্ষেরই যে সংগঠন, অর্থাৎ চিকিৎসকদের যে সংগঠন এবং পুলিশদের, তাদের দুপক্ষ থেকে দুজনে পাল্টে মানে কি বলবো শাস্তি দাবি করা হয়েছে। এ ধরনের পরিস্থিতি আসলে কতটা অনভিপ্রেত? আসলে আমি যদি প্রথম থেকে বলি, আসলে এই করোনাতে সবচেয়ে বেশি এফেক্টেড ডাক্তাররা হয়েছে, 149 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বড় কথা যে বাবা মা হারিয়েছে, ওটা তো সংখ্যায় নেই। কারণ আমার যেটা কাজ করে, আমাদের যে জুনিয়র ছেলেমেয়েরা কাজ করে, তাদের কিন্তু বাসায় যখন যায়, তার বাবা মা অসুস্থ হয়ে যায়, বাবা মা আইসিইউতে চলে যায়। একটা ছেলে প্র্যাকটিস করতে পারছে না, সে থাকতেছে কোভিড ওয়ার্ডে, তার কোনো ডিউটি নেই, ডিউটি আছে কিন্তু চেম্বার বন্ধ, কারণ তার 10 দিন থাকতে হয়, 10 দিন আইসিইউতে থাকতে হয়। তো এই টাকা দিয়ে সে সংসার চালাতে হয়। তার বাবা মা যদি অসুস্থ হয়, হাসপাতালে যায়, সেখানে আইসিইউ খরচ আছে। তো এখানে কিন্তু সরকার কিন্তু কোনো ধরনের প্রণোদনা দিচ্ছে না এই জায়গাটাতে। তো যাতে সবাই কিন্তু একটু হট টেম্পারে থাকে, কিন্তু তার বিনিময়ে কী চায়? একটু সম্মান চায়, যে জনগণ তাকে সম্মান করুক। রাস্তা গেলে পুলিশ, যেটা আমরা দেখেছি, আপনি দেখেছেন বাইরে বোধহয় যে যাচ্ছে ডাক্তাররা, পুলিশরা দাঁড়িয়ে স্যালুট দিয়েছে। এটা কিন্তু একটা ইঙ্গিত যে আপনি কিছু করছেন, আপনাকে সম্মান। আমি টাকা দিতে চাচ্ছি না,
এই জায়গাটাতে মনে হয় যে আমার ঘাটতি হয়েছে। অনুপ্রেরণাটা যোগানো। অনুপ্রেরণা যোগানো এই জায়গাটাতে পুলিশ ডাক্তাররা হয়তো ভাবছেন যে যে আমি আমার প্রাপ্য সম্মান পাচ্ছি না, একেবারে সম্মুখ পাচ্ছি সারির না। যোদ্ধা আমি হিসেবে আমি আরো আমি- আমার গাড়িতে একটা স্টিকার আছে, আমি একটা অ্যাপ্রন পরা আছি, আমার অ্যাপ্রনে বঙ্গবন্ধুর একটা ইউনিভার্সিটি একটা স্টিকার আছে। তারপর যদি ওনাকে জিজ্ঞেস করে আপনার আইডি কার্ড আছে কিনা, এটা উন্নত বিশ্ব হলেও বলতো যে ম্যাডাম আপনি কার্ডটা পরে নিয়ে এসেন, তাকে একটা সম্মান দেবেন, আপনি আপনি কাজে যান, এটা বলতেন। জি। তাহলে কিন্তু সমস্যা শেষ হয়ে যেত। এখন ওই যে আমাদের যে সম্মানিত অধ্যাপিকা উনি যখন উত্তীর্ণ হলেন, জিনিসটা প্রশাসনিকভাবে যারা আছেন ম্যাজিস্ট্রেট ওরা উত্তীর্ণ হয়েছেন, কিন্তু এখানে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। কিন্তু বুঝতে হবে যে সম্মানটা কিন্তু এই পরিস্থিতিতে যে ডাক্তাররা যা হারিয়েছে তার প্রাপ্য এই জায়গাটা আপনাকে দিতে হবে। এটা না দিলে কিন্তু দিন দিন বাড়বে, কারণ একমাত্র ভরসাস্থল এখন ডাক্তারই। আপনাকে ঘুরে ফিরে ওই হাসপাতালে যেতে হবে, কারণ এই ডাক্তাররা কিন্তু এসিবিহীন জায়গায় ফ্লোরে বসে ঘামে পিপিই পরে N95 মাস্ক পরে 8 ঘন্টা ডিউটি করার পর তার মাথা কেমন গরম হয় এরকম স্বাভাবিক। সে শুধু সম্মানটা চাই, জি। আমি বলবো। মাহবুব কামাল, এটা এই প্রসঙ্গেই তো জি এই প্রসঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, আসলে এমন বাস্তবতা সব পক্ষের আসলে কতটা সহনশীলতা না, দরকার? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে না, আগে একটু বলি যে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট এরা কিন্তু চরম অন্যায় করেছে। অন্যায় করেছে এই অর্থে যে গাড়িতে গ্লাসে তো বিএসএমএম এর ইয়ে ছিল, মানে স্টিকার লাগানো ছিল, তার অ্যাপ্রনে বিএসএমএম লোগো ছিল, তাই না? তো অ্যাপ্রন সাধারণ মানুষ তো অ্যাপ্রন পরে এবং তিনি নিজে বারবার বলছেন যে তিনি আমি চিকিৎসক। হ্যাঁ, সেইখানে এটা এটা একটা পাওয়ার দেখানো, ক্ষমতা প্রদর্শনের। পরে অবশ্য ডাক্তার উনিও ক্ষমতা প্রদর্শন করেছেন, উনি এক মন্ত্রীকে ফোন পরে করেছেন। পুরো বিষয়টা একটা পুরো, হ্যাঁ। অনাকাঙ্ক্ষিত কিন্তু জায়গায় এইটা গিয়েছে। এই ঘটনার সবচেয়ে মানে আশঙ্কার দিক যেটা আমার বন্ধু রতনলাল সাহা বলতেছিলেন কিছুক্ষণ আগে, যে দুইটা প্রফেশনের মধ্যে যখন এই ধরনের অ্যান্টাগনিস্টিক সম্পর্ক হয়ে যায়, তখন যদি এমন হয় যে ডাক্তার কমিউনিটি বলল যে এই অবস্থা হলে আমরা আর রোগীদের সেবা দিতে পারবো না, তারা এক ধরনের মানে কি বলে ধর্মঘটের মতো যদি চলে যায়, কিংবা পুলিশ যদি বলে যে আমরা এই ধরনের পরিস্থিতিতে আমরা আর ডিউটি করতে পারবো না, তাহলে তো আরেকটা হেফাজত সিচুয়েশন তৈরি হবে। সুতরাং এখানে একটা সম্প্রীতির সম্পর্ক বজায় রেখে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কাজ করলে যাতে এই ধরনের অনভিপ্রেত সব ঘটনা না ঘটে। কারণ এই ধরনের ঘটনা আলটিমেটলি যেমন দুই পক্ষ থেকে কিন্তু আপনার প্রতিবাদ করা হয়েছে, দুই পক্ষের সংগঠনের পক্ষ এটা থেকেই। এবং এটা যদি আরো বিটার জায়গায় চলে যায় তাহলে কিন্তু আপনার কাজ করব না, এই অবস্থা হলে আর কাজ করব না। আমি যে জায়গাটা বলছিলাম আসলে সব পক্ষেরই সহনশীলতা দরকার। তো আমরা একটা মানে কি আমরা বলবো একটা তো যুদ্ধ যুদ্ধাবস্থার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার ঐক্যবদ্ধভাবে আমরা না থাকি, সবাই সবাইকে হেল্প না করি, তাহলে তো এটা এবং সবার প্রতি আরো বেশি সহানুভূতিশীল হওয়া। হওয়া। জি, নিঃসন্দেহে। অধ্যাপক মহসিন আহমেদ, আপনি কিছুটা প্রসঙ্গ তুলছিলেন যে এই আমি বলবো যে এই যে একদিকে তো পরীক্ষা কমছে, সেই সাথে টিকা নেয়ার বিষয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, যে যেহেতু টিকা নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে বারবারই বলা হচ্ছে, তবে আপনারা বারবারই বলছেন, বিভিন্ন গবেষণায় বলছে যে টিকা নেওয়ার পরে আক্রান্ত হলেও স্বাস্থ্য ঝুঁকিটা অনেকটা কম থাকে। এই জায়গাটা যদি আপনি একটু দর্শকদের জন্য ব্যাখ্যা এই জন্য আমি করতেন। বললাম যে আসলে মানে সামাজিক সংগঠন সবাই সব ব্যক্তি দরকার। আমি যদি সোশ্যাল চেঞ্জ না আনি, যে ইমাম সাহেব শিক্ষক সবাইকে না বসি, এটা খুব বেশি সাকসেস নেবে না। কারণ মাত্র আমাদের 65 লক্ষের মতো বোধ আমরা এই যে টিকা দিতে পেরেছি, কিন্তু টিকা আমাদের এত দিতে হবে যে 70% আমাদের কাভারেজ করতে হবে। টিকা দিলে অনেকে বলছেন যে রক্ত জমাট বাঁধে, অনেকে বলছেন যে কি ক্ষতি হয়, কিন্তু দেখেন আপনি রক্ত জমাট বাঁধে যে পরীক্ষা দেখা গেছে তাতে 0.013%। আর যিনি ধূমপান করবেন তারও রক্ত জমাট বাঁধে 4%। যিনি পিল খান, বড়ি খান, তার রক্ত জমাট বাঁধে 6%। অতএব এই ভ্যাকসিন থেকে আসলে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু আপনি যদি একটু আগে বললেন যে যদি আমি 2টা ডোজ নিতে পারি, কোনো রকমে নিয়ে নিতে পারি, তার 2 সপ্তাহ পরে কিন্তু আমি আক্রান্ত হলেও আমার কিন্তু জটিলতা কমে যাবে। এটা কিন্তু একদম 100% একেবারে পরীক্ষিত। তাহলে যে আমাদের আইসিইউতে ভর্তি হওয়া, হাসপাতালে যা কমে যাবে। আমার হতে পারে ঠান্ডা জ্বর কাশি, আমাকে তো আবার বুস্টার ডোজ নিতে হবে, আক্রান্তও হতে পারি, কিন্তু আমার ঝুঁকিটা কমে, কিন্তু মৃত্যু ঝুঁকিটা কমে যাবে। অতএব আমাদেরকে অতি দ্রুত সরকারকে এই লকডাউনটাকে স্টিক করে টেস্ট আইসোলেশন করে ভ্যাকসিনটাকে তাড়াতাড়ি আমদানি করতে হবে এবং জনগণকে বলতে হবে ভাই তুমি ভ্যাকসিন দাও, ভ্যাকসিনটা দরকার। গ্রামের লোক বলছে আমি কেন ভ্যাকসিন দাও, আমার তো করোনা হয়নি, কিন্তু তাকে দিতে হবে এই জন্য সে কিন্তু পার্ট অফ 70%, তাকে 70% মধ্যে আনতে হবে। 70% আসলেই আমাদের হার্ড ইমিউনিটি হবে। হার্ড ইমিউনিটি বলে করোনা ভাইরাসটা বাঁচবে না। অর্থাৎ মোট জনগোষ্ঠীর 70%কে যদি আমরা টিকার আওতায় আনতে পারি তাহলে আমাদের সবার মধ্যে, তাহলে করোনা ভাইরাসটা কিন্তু তার চেহারা পাল্টাতে পারবে না, নতুন রূপে আসতে পারবে না। নাহলে কিন্তু প্রতি বছর করোনা আসবে, হয়তো এবার করোনা বিভিন্ন ভ্যারাইটি আসবে, আমাদেরকে প্রতিনিয়ত অর্থনীতির
মূল্য, জীবনের মূল্য দিয়ে যেতে হবে আমাদের। মাহবুব কামাল, টিকার আমদানির কথা এসেছে, টিকার প্রাপ্তি নিয়ে এক ধরনের হ্যাঁ, এটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এই জায়গাটা। যেমন ধরেন ইন্ডিয়া নিজেই একটা বিরাট সমস্যার বড় সমস্যার মধ্যে আছে। তারা তো অভ্যন্তরীণ সমস্যাটা তো আগে ফেস করতে হবে, তাই না? তো এখন যে কারণে তো রপ্তানি করতে পারবে না। তারপরে আবার সেরাম ইনস্টিটিউটে আপনার যে কাঁচামাল, যে টিকার, সেটা কিন্তু আমেরিকা আবার এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। সেটা আবার তাদের উৎপাদন ক্ষমতাতেও আবার এক ধরনের ব্যাপার আছে। সুতরাং টিকার সংকট দেখা দিবে, সেই জন্য যেখান থেকেই আমরা পারি সেখান থেকে টিকা আনার ব্যবস্থা করতে হবে। এবং এটা মানে টিকা কূটনীতিটা খুব সাফল্যের সঙ্গে করতে হবে, তা না হলে কিন্তু মানে সেকেন্ড ডোজই দেওয়া অনেকের পক্ষে কঠিন হয়ে যেতে পারে। যেমন আমার 24 তারিখে ডেট আছে, আমি দিতে পারবো কিনা এখনো সন্দেহ। 24 এপ্রিল 24 তারিখে। তো আর ব্যাপক সংখ্যক লোক তো এখন মানে প্রথম ডোজই নেয় নেই, তাই না? আমরা যারা সুবিধাভোগী তারা নিতে পেরেছে, ফ্রন্টলাইনার যারা ইত্যাদি তারা নিতে পেরেছে, কিন্তু সাধারণ মানুষ তো টিকা নিতে পারে নাই। সুতরাং তাদেরকে টিকা দেওয়ার জন্য মানে উইথ সেকেন্ড ডোজ আপনার যথেষ্ট পরিমাণে টিকার মজুদ থাকা দরকার। সেটা শুধু ইন্ডিয়ার দিকে, সেরাম ইনস্টিটিউটের দিকে তাকিয়ে থাকলে হবে না, এটা যেখান থেকে পারি সেখান থেকে আমাদেরকে টিকা ব্যবস্থা করতে হবে। বিকল্প উৎসগুলোর দিকে এখন জোর বিকল্প উৎসগুলিতে আমাদের সরকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি অত্যন্ত সাফল্যের সাথে টিকা নিয়ে আসছিলেন ভ্যাকসিন। আমার মনে হয় যে সরকার এটা পারবেন, সরকারের ভ্যাকসিন আনার মতো ক্ষমতা আছেন, আমাদের সরকার আছেন, কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণকে বুঝাতে হবে। এই জায়গাটাতেই মনে হয় আমাদের স্থানীয় সরকার, কমিশনার, যারা লোকাল গভর্নমেন্ট, এই জায়গাতে তাদের বড় অনীহা আছেন যে মানুষকে সম্পৃক্ত করা, মাইকিং করা, ইয়ে করা। আমি আগে দেখতাম যে সামাজিক সংগঠনরা কাজ করতো, এই যে ক্রীড়াবিদরা, শিল্পী সমাজ, সাহিত্যিকরা একসাথে বসে তারা মানুষকে বুঝাতো। এখন কিন্তু আমরা দেখছি না গত 10-12 বছর ধরে যে মানুষকে বলা ভ্যাকসিন দিন, মানুষকে বলা যে আইসোলেশনে থাকুন, টেস্ট থাকুন, এই জায়গাটা আমার মনে হয় যে চরম একটা ঘাটতি দেখা যাচ্ছে যে সম্পৃক্ততা সবার সাথে মিলে। আপনার কাছে আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে এই যে টিকা নিয়ে যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হলো, আসলে আপনাদের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? একজন ব্যক্তি টিকার প্রথম ডোজ নেওয়ার পরে কত দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যায়, এটি একটি। আরেকটি হচ্ছে যে ধরেন আমরা তো কোভিশিল্ডের টিকাটা দিচ্ছি, ধরেন এই টিকার অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে একটি কোম্পানির একটি টিকা নিলে দ্বিতীয় ডোজ তো অন্য কোম্পানি নিলে তো সেটার তো কার্যকারিতা থাকবে না। এই দুটো বিষয় আমরা অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিন নিচ্ছি, আমরা ভ্যাকসিন নিচ্ছি, এই ভ্যাকসিনটা সুবিধা হলো যে এটার পিজা পড়তে খুব ইজি, সহজ বাংলাদেশের মধ্যে আমাদের দেশের জন্য বাস্তবসম্মত। আমরা অন্যগুলোতে গেলে আমাদের জন্য আসলেই -70 ডিগ্রিতে সম্ভব না। ফলে আমরা কিন্তু আলটিমেটলি কোভিশিল্ডই আমাদের কাছে হয়তো বা এই ধরনের আনতে হবে আমাদেরকে। এবং এইটা তো 2 মাসের আগে নিলে ভালো হবে না, অ্যাটলিস্ট 8 উইকস পরে নিলে ভালো, কেউ বলছি যে 12 সপ্তাহ নিলে ভালো। অতএব আমরা এই জায়গাটাতে আমাদের কোনো সন্দেহ নাই। এখন যদি আমরা অন্য কোনো সোর্স থেকে পেয়ে যাই, যেটা আমাদের 12 সপ্তাহ মানে তো তার 3 মাস হতে পারে, কিন্তু অর্থাৎ আমরা যে এটার মধ্যে বলছি যে 2 সপ্তাহ পরে নিতে 3 মাস পরে নিলেও খুব একটা সমস্যা হবে না, কোনো সমস্যা কিছু নেই, কোনো সমস্যার কারণ নেই। এটা আরেকটা হলো যে উনি যে বললেন যে আসলে আমরা যে কোনো সোর্স থেকে আমাদের দরকার, এখন আমাদের আসলে টিকাটা হচ্ছে মূল উদ্দেশ্য। আশার কথা যে ওই ভ্যাকসিনগুলো কিন্তু এখন সিঙ্গেল ডোজ বলছে, ওরা বলছে যে একটা ডোজ দিলেই চলবে। জি, আপনার কাছে এই আলোচনা আবার এবং সেক্ষেত্রে আমাদের আরো সুবিধা হয়ে যাবে। টিকার বিষয়টা নিয়ে আপনার কাছে আমার আরো জানা আছে। তবে মাহবুব কামাল, আপনার কাছে একটু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায় যেতে চাই। আসলে দিনের একটা বড় আলোচনায় ছিল যে আমরা দেখেছি যে হেফাজতের সাথে নানা ঘটনার পরম্পরার পর আজকে আমরা দেখেছি যে নাশকতার মামলায় হেফাজত নেতা মামুন হককে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং আরো অনেক কেন্দ্রীয় নেতা নজরদারিতে আছে, তারই গ্রেফতার। এবং আমরা সবশেষে যে খবর জানি আজকে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের একটি সমঝোতা বৈঠক হয়েছে। এই যে পুরো ঘটনার প্রবাহকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথম প্রশ্ন হচ্ছে যে এতদিন পরে কেন? 2013 সালের ঘটনা, মামলা আবার 2020 সালের মামলা। 2013 সালের পর থেকে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও এতদিনে কেন গ্রেপ্তার করা হয়নি? এটা একটা মৌলিক প্রশ্ন। তাইলে ব্যাপারটা কি এমন যে হেফাজত যতদিন আমার গুড বুকে ছিল ততদিন পর্যন্ত হেফাজতকে টাচ করা যাবে না, আর যখনই আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বা আমার ক্ষমতার হুমকি হয়ে দাঁড়িয়েছে তখনই তাকে ধরতে হবে? এইটা কিন্তু মানে এই এটা কৌশলগত দিক থেকেও ঠিক না, এটা নীতিগত দিক থেকেও ঠিক না। কারণ হেফাজত কিংবা সরকার কেউই তো তার আদর্শগত অবস্থান পরিবর্তন করে নাই। হেফাজত তার আদর্শের ঠিক আছে, আবার সরকারও তার আদর্শগত জায়গায় ঠিক আছে। তাহলে যদি তাই থাকে, তাইলে নাশকতার মামলায় এতদিন পরে কেন এতদিন পরে কেন মামলা হবে? মাঝখানে আমরা কি দেখেছি? মাঝখানে তো আমরা দেখেছি যে সরকারের সঙ্গে হেফাজতের একটা কি বলে যে এই সদ্ভাব
লক্ষ্য করেছি এবং হেফাজতের অনেক অন্যায় দাবিও মেনে নেওয়া হয়েছে। এই যে পাঠ্যপুস্তকে এই থেকে আপনার অনেক জিনিস সরিয়ে ফেলা, তারপর তাদের সনদকে আমাদের সাধারণ শিক্ষার সঙ্গে স্বীকৃতি দেওয়া, এগুলি তারা আদায় করে নিয়েছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে ভাস্কর্য নিধনের তারা হুমকি দিয়েছিল। তখনও কিন্তু সরকার তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি। যখনই তারা সরকারের ক্ষমতার প্রতি হুমকি হয়ে দাঁড়ালো, তখনই কিন্তু ব্যাপারটা তারা সরকার নড়ে চড়ে বসলো। এখন এখানে আপনি রাজনীতির কথা বলছেন, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে হেফাজতের যে বর্তমান নেতৃত্ব, নাগরী এবং মামুনুল হক, এরা এই নেতৃত্বের সঙ্গে সরকারের কোনো সদ্ভাব নাই। সরকারের সদ্ভাব ছিল আল্লামা শফির সাথে, তাই না? এই নেতৃত্ব এখন যেটা হতে পারে আর কি, দুইভাবে এই সলিউশন হতে পারে। হয় মামুনুল হকদেরকে সরকারের আনুগত্য মেনে নিতে হবে, তাদেরকে শান্তিপূর্ণ জায়গায় জেলে দিতে হবে, অথবা তাদের নেতৃত্বের বদলে আল্লামা শফির ছেলেকে নেতৃত্বে বসাতে হবে। এছাড়া কিন্তু কোনো সলিউশন নাই। যদি আল্লামা শফির ছেলেকে যদি, এটা তো আসলে নেতৃত্বে বসানো হয়, হ্যাঁ, এবং মামুনুল হকরা যদি তাদের নেতৃত্ব মেনে নেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না, কারণ আল্লামা শফির ছেলেও কিন্তু সরকারের সঙ্গে তার সদ্ভাব থাকবে আর কি। ফলে মামুনুল হকদের নেতৃত্ব যদি থাকে, বাবু নাগরীদের এবং মামুনুল হকদের নেতৃত্ব থাকে, তাহলে আপনার সরকারের সাথে সরকার যে স্ট্যান্ড নিয়েছে এই স্ট্যান্ড আরও বলবৎ থাকবে, এই স্ট্যান্ড আরও এটা ধারাবাহিকতা আমরা দেখতে পারবো। কিন্তু আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা, কী আলোচনা হয়েছে আমরা জানি না। যদি এমন হয় যে ঠিক আছে, কি বলে যে মামুনুল হকরা থাকছে না, আমরা আল্লামা শফির ছেলেকে আমরা নেতৃত্বে বসাতে চাই, তাইলে একরকম সিচুয়েশন হবে। আর যদি মানে কি ধরনের সমঝোতা হচ্ছে এটা তো আসলে অধ্যাপক ডক্টর মহসিন আহমদ, আমাদের হাতে বেশি সময় নেই, একেবারে ছোট্ট করে আপনার কাছে জানতে চাই টিকার বিষয়ে আপনি আপনার বক্তব্যটুকু শেষ করেন। আর যেহেতু আপনি হৃদরোগ বিশেষজ্ঞ, আমরা জানি যে দেশে একটা বড় জনগোষ্ঠী এই রোগে ভোগেন, এই করোনাকালে তাদের সতর্কতার জন্য আপনার পরামর্শমূলক কিছু বক্তব্য। এটা আমি হৃদরোগ বিষয়ে বলবো যে আপনারা যে কোনো মূল্যে আপনার বাসায় যদি কারো ঠান্ডা জ্বর কাশি হয়, আপনি আইসোলেশনে থাকবেন, ঘরে মাস্ক ইউজ করবেন, আপনি নিজেকে সেফ রাখতে হবে, এটা প্রথম। দ্বিতীয়ত যে আপনার খাবার যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো কোনোভাবে বন্ধ করবেন না। আপনি আপনার অনেক হৃদরোগীরা ভয় ভ্যাকসিন নিচ্ছেন না, ভ্যাকসিনটা খুব জরুরি। আমি বলছি এটা কোনো ভ্যাকসিন কোনো সাইড এফেক্ট নেই, হৃদরোগীরা সহজে ভ্যাকসিন নিতে পারে। আর দুই নম্বর, যদি আপনার করোনা হয়ে গেল মনে করেন আপনি, তাহলে কিন্তু অন্যদের চেয়ে আলাদা, আপনি অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে, আইসোলেশনে থাকবেন। আপনাকে আমি যে বলি, আমাদের এখানে একটি সহজ কথা যে প্রচুর আননেসেসারি ড্রাগ ইউজ হচ্ছে, প্রচুর টেস্ট হচ্ছে আননেসেসারি, এবং একটু যে বললেন লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, এগুলো কিন্তু আননেসেসারি টেস্ট। একটাই টেস্ট আমি বলবো আপনাদের জন্য, যে অক্সিজেন, বাসায় পালস অক্সিমিটার অক্সিজেন দেখেন, এটা সিম্পল টেস্ট। আপনার বারবার অক্সিজেন দেখেন, আর আপনাদের পরামর্শ ছাড়া নিজে কোনো ওষুধ খাবেন না, খাবেন, কারণ প্রত্যেকটা ওষুধ সাইড এফেক্ট আছে। আমরা অ্যাপেক্স দেখি ডক্সিকেপ খাচ্ছেন, এজিথ্রোমাইসিন খাচ্ছেন, আমাদের ফেসবুক যোগাযোগ মাধ্যমে 3-4টা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এবং এতে কি হয়, হার্টের রেটগুলো কমে যায়, ব্রেডিকার্ডিয়া হয়ে যায়, খারাপ হয়ে যায়, সাডেন ডেথ হয়, এবং ওষুধের জন্য হচ্ছে। কিন্তু ফলে বলবো হৃদরোগীরা আপনারা কোনোভাবে ডাক্তারের ওষুধ খাবেন না, একটাই টেস্ট করুন, আপনি পালস অক্সিমিটার, সিটি স্ক্যান করছেন, সিটি স্ক্যানে আমরা বলবো যে একটা সিটি স্ক্যানে 500 এক্সরে মতো রেডিয়েশন হয়, পরে ক্যান্সার হতে পারে। অর্থাৎ এগুলো না করে আপনি বাসায় বসে শুধু অক্সিজেনটা মাপুন, যে অক্সিজেন যদি কোনোভাবে 94, 93, 92 কমে যাচ্ছে, অতি দ্রুত আপনি অক্সিজেনের পরামর্শ নিন। মাহবুব কামাল এবং অধ্যাপক ডক্টর মহসিন আহমদ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর যেমনটা আলোচনা হচ্ছিল, এই করোনাকালে অবশ্যই কঠিনভাবে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিজে সতর্ক থাকুন, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারকেও সুরক্ষিত রাখুন।